করছি মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান শাহিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি গণশক্তি সভাকে এবং একই সাথে সাদিক ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনার আগে আমি যেভাবে বুঝি যে আচ্ছা মূলনীতিটা কিভাবে হবে, মূলনীতিটা করার আগে কি জিনিস কনসিডার করা হবে, একটা রাষ্ট্রীয় মূলনীতি আসলে কেমন, আমি যদি আমার মতো করে একটু বোঝার চেষ্টা করি, যে কোনো একটা কমিউনিটি, যে কোনো একটা এলাকা, প্রত্যেকটা কমিউনিটির একটা নিজস্ব সৌন্দর্য আছে আমার কাছে। ওই কমিউনিটির সৌন্দর্যটা হলো যে একটা লোকালয়ে হরেক রকমের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, বিভিন্ন ফিলোসফির মানুষ আছে, আইডিওলজির মানুষ আছে, বাট সবাই ভালো আছে, সবাই সবাইকে ওন করে, সবাই সবাইকে রেসপেক্ট করে, কেউ কাউকে ডিস্টার্ব করে না। এটা একটা ওই কমিউনিটির একটা সৌন্দর্য। তো এই রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে আমার জাস্ট 4টা পয়েন্ট আছে। প্রথমটা হলো যেটা আমি বুঝি যে প্রত্যেকটা জাতির একটা জাতীয় জীবন দর্শন থাকার কথা। প্রত্যেকটা জাতির, পৃথিবীর সব জাতিরই একটা নিজস্ব জীবন দর্শনটা থাকে। এই জাতীয় জীবন দর্শনটা কি? এটা হলো যেটা ওই দেশের জন্য, ওই জাতির জন্য সব থেকে ভালো স্যুট করে। তাদের জীবনযাত্রা, তাদের ইতিহাস, তাদের কালচার, তাদের অভ্যাস, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের ডেমোগ্রাফি, জিওগ্রাফি, সব কিছু মিলে সব থেকে বেস্ট স্যুট করে যে জীবন দর্শনটা, এটা হলো ওই জাতির জীবন দর্শন। আমার কাছে মনে হয় যে আমরা একটা বড় অভাগা, হয়তো আমাদের এরকম একটা জীবন দর্শন হয়তো নাই। একটা জীবন দর্শন দেখায় আমাদেরকে, যে কোনো জাতিকে, ওই দেশের বেসিক্যালি ওই দেশের বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষিত সমাজ, আমরা হয়তো এরকম একটা নির্দেশনা পাইনি। মেবি আমার একটা ধারণা আছে যে আমি যখন আমার অল্প জ্ঞানে দেখি যে 60-এর দশক এবং 70-এর দশকের ইন্টেলেকচুয়ালি এবং যে কোনোভাবেই দুইটার ভিতরে আমার কাছে অনেক ডিফারেন্স মনে হয়। একটা বড় কারণ হতে পারে বুদ্ধিজীবী হত্যা, যেটা আপনার আমাদের মুক্তিযুদ্ধের সময় হয়েছিল 14ই ডিসেম্বরে। আমরা অনেকেই মনে করি এটা অন্যরা করেছিল, বাট যেটা আমি জানি, আমার যে পড়াশোনা, যে এটা একটা ইন্ডিয়ান ষড়যন্ত্র ছিল। এটা কোনোভাবেই পাকিস্তান করে নাই। কারণ হলো মুক্তিযুদ্ধের সময়ে আপনারা যদি যুদ্ধটা একটু খেয়াল করেন, যে 13 তারিখ থেকে শুরু করে 13-14 এর সময়টা ঢাকা শহরটা ইন্ডিয়ান আর্মির দখলে ছিল। আর বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীরা ছিল তারা তো বিভিন্ন সেক্টরে যুদ্ধ করছিল। আর পাকিস্তান বাহিনী তখন যান বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছিল, পালিয়ে ছিল। ওকে, এই প্রসঙ্গটা যাক। তো আমরা এরকম একটা জীবন দর্শন হয়তো পাই নাই। আবার দ্বিতীয় পয়েন্টটা হলো প্রত্যেকটা নাগরিকের একটা জাতীয়, একটা ন্যাশনাল আইডেন্টিটি থাকে, যেটা আমি বিশ্বাস করি। এই আইডেন্টিটিটা কেমন? যেমন প্রত্যেকটা নাগরিক সেজন্য নিজে ফিল করে যে দেশটা আমার, আমি এই দেশের নাগরিক, আমি খুব ইম্পর্টেন্ট, এবং সেজন্য ফিল করে যে আমার রাষ্ট্রও মনে করে যে আমি খুব ইম্পর্টেন্ট। সেজন্য ফিল করে যে আমার যে ধর্মই হোক না কেন, আমার যে ফিলোসফি হোক না কেন, আমার পেশা যাই হোক না কেন, আমি তো চুরি ডাকাতি করছি না, আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, তো আমাকে যেন আমার রাষ্ট্র ভ্যালু করে, আমাকে যেন আমার রাষ্ট্রটা মূল্যায়ন করে। আবার 3 নম্বর পয়েন্টটা হলো, এটা সেই আব্রাহাম লিঙ্কনের একটা কথা, যে একটা রাষ্ট্রের সব কিছুই হবে জনগণ কেন্দ্রিক, পিপল সেন্ট্রিক। এটা কোনো দলের জন্য না, এটা কোনো মতাদর্শের জন্য না, কোনো প্রতিষ্ঠানের জন্য না, কোনো ব্যক্তির জন্য না। একটা রাষ্ট্রের সকল আয়োজন হবে জনগণ কেন্দ্রিক। এটা গেল হলো আমার মূল নীতি নিয়ে আমার কিছু কথা।
আর এই মূলনীতির ভিতরে সব থেকে বড় ইম্পর্টেন্ট দুইটা ফ্যাক্টর আমার কাছে মনে হয়। তার ভিতরে সার্বভৌমত্ব তো অবশ্যই আছে, এটা শুধু টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি না, সার্বভৌমত্ব একটা কমপ্লিট সার্বভৌমত্ব। আর সঙ্গে হলো ন্যায় বিচার, ইনসাফ। সমাজে যদি শুধু ইনসাফ এই বিষয়টা প্রতিষ্ঠা করা যায়, সমাজে যদি একটা রাষ্ট্রে যদি শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমার ধারণা প্রায় সব সমস্যার সমাধান করা সম্ভব। এবারে আমার নিজস্ব 3টা পয়েন্ট আছে, যদিও বিষয়টা এই রাষ্ট্র মূলনীতির সাথে অতটা না, তবে এই নতুন বাংলাদেশে এটা সবসময় একটা বার্নিং ইস্যু। তার প্রথম পয়েন্টটা হলো আমার আওয়ামী লীগ নিয়ে অল্প কয়েকটা কথা আছে। আমরা সব জায়গাতে শুনতে পাই, আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী কিংবা রাজনীতিবিদ কিংবা বিভিন্ন লোকজন বলছেন যে আওয়ামী লীগ তো একটা বড় দল, তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে? কত মানুষ এখানে, আওয়ামী লীগেও তো অনেক ভালো মানুষ আছে, শহরে, ছোট শহরে, গ্রামে, প্রান্তরে অনেক নিরীহ অতিভদ্র সাপোর্টারও তো আছেন, তাদের কি হবে? তাদের কি দোষ? তাদেরও তো একটা ছোট আকারে হোক, মাঝারি আকারে হোক, একটা আওয়ামী লীগ তো তাদের দরকার। যে কোনো, এটা রিফাইন্ড আওয়ামী লীগ নাকি অন্য কি আওয়ামী লীগ, যে নামই আমরা দিই না কেন, তাদের জন্য তো একটা আওয়ামী লীগ তো একটা দরকার। তারা কোথায় যাবে? আচ্ছা, ঠিক আছে, একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, ইতিহাসের যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো দেশের জন্য প্রযোজ্য, গণহত্যা একটা ডিসাইডিং ফ্যাক্টর। একটা মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে বিশ্বাসী হোক না কেন, সে যে রাজনৈতিক মতবাদেই বিশ্বাসী হোক না কেন, তার যে দলই থাকুক না কেন, একটা গণহত্যা একটা ডিসাইডিং ফ্যাক্টর। একটা গণহত্যা হয়ে যাওয়ার পরে তার কিন্তু ডিসিশন নিয়ে নেওয়ার কথা, সে কোন পক্ষে যাবে। আমাদের জুলাই বিপ্লবে একটা বড় গণহত্যা হয়েছে, এবারের বলি হয়েছে আমাদের প্রায় 2000 সন্তান। এই নিরীহ সন্তান, 2000 সন্তানদের মৃত্যু দেখেও যেসব অতিভদ্র মানুষ ডিসিশন নিতে পারে নাই, তারা কোন পথে যাবে, কোনটা সঠিক আর কোনটা সঠিক না, তাদের এই মতামতকে মূল্য দেওয়ার কি খুব গুরুত্ব আছে? তাদের এই মতামতের কি খুব বেশি গুরুত্ব আছে? তাদের বিষয়ে এত চিন্তা করার কি কোনো সুযোগ আছে? আমার হিসেবে নাই। গণহত্যা আমাদেরকে একটা ফয়সালা দিয়ে দিছে যে কারা কোন পথের, তারপরেও যে ডিসিশন নিতে পারে নাই, এটা তার। তো আমার কথা হলো, এই যে শব্দগুলো আছে, রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা ইনক্লুসিভ, এসব শব্দগুলো বই পুস্তকে আছে, বই পুস্তকেই থাক। আমরা নতুন বাংলাদেশে এই শব্দগুলো যেন মাঠে ময়দানে না চলে আসে। আমার দ্বিতীয় পয়েন্টটা হলো সংস্কার নিয়ে। আমরা টের পাচ্ছি যে সংস্কার নিয়ে অনেকে বলছেন যে না, এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা রাজনীতিবিদরা করবে, এটা হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। আমি বিশ্বাস করি যে এটা হয়ে যাবে, এটা চলমান প্রক্রিয়া, একটা ট্রেন চলছে তো চলছে, তার ভিতরে সব কিছু হয়ে যাবে। বাট কথাটা হলো, এই ট্রেনটা তো কিছু সময়ের জন্য থেমেছিল, অল্প সময়ের জন্য ট্রেনটা একটা জায়গায় থামছিল, এবং ওই অল্প সময়ে 2000-এর বেশি মানুষ মারা গেছে, ওই অল্প সময়ে 30,000-এর উপরে মানুষ আহত হয়েছে। তো এখন তো কিছু রিপেয়ার ওয়ার্ক লাগবেই। আর সংস্কার আমার হিসেবে, তাইলে যারা সংস্কারটা এখন করতে চাচ্ছে না অথবা এ বিষয়ে তাদের একটু নারাজ আছে, তাদেরকে আমরা শুধু বলি যে কোনো সংস্কার দরকার নাই। আমাদের রাজনৈতিক দলগুলো শুধু একটা সংস্কার করুক, রাজনৈতিক দলগুলো সংস্কার করুক, দলের ভিতর থেকে পরিবারতন্ত্রগুলো চলে যাক, সকল দুর্নীতিবাজ, সকল অসৎ মানুষগুলো চলে যাক, সকল খারাপ মানুষগুলো চলে যাক, তারপরে ওই একটা সংস্কার করে আমরা পরবর্তী স্টেপে যাব। আমার শেষ কথাটা হলো, বর্তমান সময়ে আমাদের সবারই যে হৃদয়ে যে রক্তক্ষরণ প্যালেস্টাইন নিয়ে। প্যালেস্টাইনের একটা ছেলের একটা কথা দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়ায়। 20-21 বছরের একটা ছেলে একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে সে সবাইকে বলছে যে দেখো, আমি তো মারা যাব, আমি জানি আমি কিছুক্ষণ পরেই হয়তো মারা যাব, এখনই মারা যাব, আমি মিসাইলটা দেখতে পাচ্ছি,
ইসরায়েল থেকে যেটা ছোড়া হয়েছে। আমার বন্ধু বান্ধব বেশিরভাগই মারা গেছে, আমার আত্মীয় স্বজন বেশিরভাগই মারা গেছে, এই ধ্বংসস্তূপের উপরে আমি দাঁড়িয়ে আছি। তো আমি কিন্তু আমার দেশকে ছাড়ি নাই। আমার সুযোগ ছিল, আমি চলে যেতে পারতাম, বাট আমি আমার দেশকে ছাড়ি নাই। আমার সুযোগ ছিল, আমি আমার ধর্মকে ছাড়ি নাই। আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি, আমি আমার ধর্মের উপরে বিশ্বাস রেখেছি। জীবন এবং মৃত্যু এই দুইটার ভিতরে আমি কিন্তু জীবনকে না, আমি মৃত্যুকে বেছে নিয়েছি। এবং আমি তো জানি আমি হয়তো বেহেশতেই যাব, এবং সেখানে আমার অনেক পছন্দের লোকজন পাবো, এবং আমি জানি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে বেহেশতে দিবেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা দূর থেকে বিষয়গুলো দেখছেন, আপনারা কি জবাব দিবেন আপনাদের আল্লাহর কাছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।